স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথেই। এবার জানাবো খবরের বিস্তারিত। নাব্য সংকটে ব্যাহত হচ্ছে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ফেরি চলাচল। ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি, বাধ্য হয়ে অতিরিক্ত পথ ঘুরে চলাচল করছে নৌযান। এতে সময় লাগছে দ্বিগুণ। ঘাটে দীর্ঘ সময় পণ্যবাহী যানবাহন আটকে নষ্ট হচ্ছে কাঁচামাল। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। সমস্যার সমাধানে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ভোলা লক্ষ্মীপুর নৌরোড দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াত। শুষ্ক মৌসুমে জেগে ওঠা ডুবোচরে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। অপেক্ষায় থাকতে হচ্ছে জোয়ারের। একসময় ভোলা থেকে ২৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটে যাওয়া যেত। এখন সেখানে অতিরিক্ত ১২ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। বাড়তি সময় লাগায় ভোলার ইলিশা ফেরিঘাটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ ছোট বড় যানবাহন। নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল। দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। কুয়াশায় চরের ভিতরে গিয়ে আটকে থাকে, এই জন্য যাইতে ফেরি ছাড়তে যাইতে একটু সমস্যা হয়। ফেরি আটকে থাকে, এই জন্য রাত্রে কুয়াশার জন্য ফেরি চালাতে পারে না। যানবাহন চালকরা বলছেন ফেরিঘাটে ৩ থেকে ৪ দিন অপেক্ষা করতে হয়। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। নাই বাথরুমের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ঘন্টার পর ঘন্টা ২ দিন ৩ দিন ঘাটের উপর বসে থাকি। চর কুয়াশা এই দুইটা মিলেই দেখা যায় ফেরি চলতে পারতেছে না। ইলিশা ঘাটের কাছেও মজু চৌধুরীর ঘাটে ঢুকতে জেগে ওঠা ডুবোচরে ফেরি আটকে চলাচল ব্যাহত হচ্ছে বলে বললেন ফেরির মাস্টার। এখন বিভিন্ন স্থানে ডুবোচর হওয়াতে বিভিন্ন পথ ঘুরে আসা যাওয়া করতে হয়। অন্যান্য সময় পূর্ণ জোয়ারে যাওয়া আসা করা যেত। ইদানিং নাব্যতা সংকটের কারণে পূর্ণ জোয়ারেও যাওয়া আসা করা যায় না, অনেকগুলো পথ ঘুরে আসতে হয়। সংকট সমাধানে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা। তিনি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর পত্র দিয়েছেন বিষয়টি দেখার জন্য কিংবা ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো বিআইডব্লিউটিএ যদি তাদের যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব, যদি তারা এটা ঠিকমতো করতে পারে তাহলেই আমাদের সার্ভিসটা আমরা আগের মতো ২২ কিলোমিটার পথ দিতে পারবো। ভোলা লক্ষ্মীপুরের এই রুটে ৪টি ফেরি ও ১৩টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ডিবিসি নিউজ ডেস্ক। লালমনিরহাটের দেওরুবা তারকানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নিয়ে দলীয় প্রভাবে আওয়ামী লীগ নেতাকে বানান কমিটির সভাপতি। টানা ৪ বার বৃদ্ধি করেন অ্যাডহক কমিটির মেয়াদ। তৃতীয় বিভাগে এইচএসসি পাশ করলেও জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেন প্রধান শিক্ষকের। পরে অর্ধ কোটি টাকার অবৈধভাবে নিয়োগ দেন আরও ৪ কর্মচারীকে। দেখেন, এই যে এইচএসসি তৃতীয় বিভাগ, বিএ তৃতীয় বিভাগ, হঠাৎ করে এই সনদ বদলে গেল কেন? সনদ বদলে যায় কেন? ফলাফল বদলায়নি, ফলাফল থেকে আছে। আব্দুল হান্নান ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন আদিতপুর উপজেলার দেওডোবা তারকনাথ সরকার উচ্চ বিদ্যালয়ে। আমার বক্তব্য তো আমি যেটা আছে সেটাই আমি। দাখিলকৃত সনদপত্রে দেখা যায় তিনি এইচএসসিতে দ্বিতীয়, এইচএসসিতে তৃতীয় এবং বিএ কোর্সে তৃতীয় বিভাগে উত্তীর্ণ। ২০২১ সালে প্রধান শিক্ষক অবসরে গেলে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পান আব্দুল হান্নান। এরপর দলীয় প্রভাবে আওয়ামী লীগ নেতাকে বানান অ্যাডহক কমিটির সভাপতি। বিধি না মেনেই কয়েকবার মেয়াদ বাড়িয়ে গোপনে অনুমোদন নেন পূর্ণাঙ্গ কমিটির। রাতারাতি বদলে ফেলেন নিজের শিক্ষা সনদ। এইচএসসিতে তৃতীয় বিভাগে পাশ করলেও তাতে দ্বিতীয় বিভাগ বসিয়ে ওই কমিটির মাধ্যমে নিয়োগ নেন প্রধান শিক্ষক হিসাবে। শুরু করেন নিয়োগ বাণিজ্য। নিয়োগ প্রক্রিয়াটা গোপনে করছে। আজ পর্যন্ত কোনো সংবাদপত্রের নাম পর্যন্ত জানা যায়নি। এবং হেডমাস্টার যে নিয়োগ হয়েছে ওর তৃতীয় বিভাগ, ও সার্টিফিকেট জাল করিয়া এখন নিয়োগ নিয়ে এনেছে। ঘুষের টাকা দিতে না পারায় অনেকের এমপিও ভুক্তির কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। অভিযোগ আছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে হয়েছে নিয়োগ। ওই যে সনদ জালিয়াতি হেডমাস্টার, আমার নাম মন্ত্রণালয় না পাঠার ইয়েতে আমি এই বেতন থেকে বঞ্চিত হই। নতুন যোগ দেওয়া কর্মচারীদের বক্তব্যেও সত্যতা মেলে নিয়োগে অবৈধ লেনদেনের বিষয়টি। আমাদের কাজ ক্লিয়ার হলে স্যার বলছে 4টা রুম করে দিতে যত টাকা লাগবে অত টাকা দিতে হবে। বিধি বহির্ভূত এসব কাজে অন্য শিক্ষকদের যোগসাজশ থাকার অভিযোগ উঠলেও নিজেদের নির্দোষ দাবি করেছেন অভিযুক্তরা। ফ্রি এবং ফেয়ার হয়েছে এবং এখানে কোনো ধরনের তহবিলের প্রতি কোনো কথা নেই। শুধু আমরা ব্যাংক ড্রাফট যেটা ছিল সেটা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আব্দুল হান্নান। জলঢাকায় পরীক্ষা দিছি এবং দ্বিতীয় বিভাগে পাশ করছি, ইন্টারমিডিয়েট সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগে পাশ করছি। এখন তারা কিভাবে কি করছে না করছে সেটা আমার জানা নেই। হেয় প্রতিপন্ন করার জন্য ওরা হয়তো এটা করতে পারে। তদন্ত করে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানান ইউএনও।
যে প্রধান তার রেজাল্ট সংক্রান্ত জটিলতা অভিযোগের প্রেক্ষিতে একটা তদন্ত হয়, তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা জেলায় পাঠাইছি, যেটা মাওসী বরাবর পাঠাইছি ব্যবস্থা। 50 শিক্ষার্থীর জন্য নিযুক্ত 15 শিক্ষক কর্মচারীর স্কুলটিতে দ্রুত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ ও মান বৃদ্ধির দাবি অভিভাবকদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। এবার রাজবাড়ীতে ফুলকপির ভালো ফলনই যেন কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। অনেকটা পানির দরেই বিক্রি করতে হচ্ছে যত্নে ফলানো সবজিটি। চাষিরা কেজি প্রতি পাচ্ছেন মাত্র 1 থেকে 2 টাকা। এতে গাড়ি ভাড়া তুলতেই কষ্ট হচ্ছে তাদের। লোকসানের মুখে পড়ে ক্ষুব্ধ চাষিরা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষক রেজাউল শেখ লাভের আশায় বিস্তৃত মাঠে চাষ করেছেন ফুলকপি। বাজারে দাম না পেয়ে ক্ষেতের সবজি কেটে খেতেই নষ্ট করছেন। অন্য ফসল আবাদের জন্য প্রস্তুত করছেন জমি। কোথাও গরুকে খাওয়ানো হচ্ছে ফুলকপি। পাইকারি বাজারে নিতে যে খরচ তা তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। এখন এক জুড়িতে কফি দিয়ে 3 মণ 4 মণ, এক জুড়ি কফি বিক্রি হয় 100 টাকা, আমরা গাড়ি ভাড়া দিই 400 টাকা, গাড়ির থেকে আরো 300 টাকা দিবা লাগে। কফির যে অবস্থা, মানে বই পরিষ্কার করতে হবে কাটতে পাগারে ফেলা দিয়ে। গরুতেও খায় না, এর থেকে যদি গম কি ওই যে আপনার রাই শস্য বুনতাম তাও শান্তি পেতাম। এদিকে বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো নজরদারি নেই বলছেন ক্রেতারা। সরকার তো এ ব্যাপারে তদারকি করার কথা, কিন্তু তদারকি নাই। বালিয়াকান্দি থেকে আমার মা নিজেই 20 টাকা কেজি এই ফুলকপি কিনেছেন। বাজারে একসাথে বেশি সরবরাহ থাকায় দাম কমে আসার কথা বলছে কৃষি বিভাগ। চাষিদের স্বার্থ দেখতে কাজ করছেন তারা। পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে কিন্তু আগাম যে ফুলকপির বেশি দাম ছিল সেই দাম কিন্তু অনেকটা কমে গেছে। একটা বাজারের সাথে সমন্বয় রেখে চাহিদার ভিত্তিতে তারা যেন উৎপাদন করে। এবার রাজবাড়ীতে 700 হেক্টর জমিতে ফুলকপি আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র 600 চাষিকে প্রণোদনার পেঁয়াজ বীজ ও সার দেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। কিন্তু 4 শতাধিক চাষির বীজ থেকে চারা হয়নি 5 ভাগও। এতে চরম ক্ষতির মুখে চাষিরা। সত্যতা মেলায় ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে প্রণোদনা কর্মসূচির আওতায় গেল বছরের নভেম্বরে গোপালগঞ্জের 600 প্রান্তিক চাষিকে 1 কেজি করে বাড়ি 1, 4 ও তাহিরপুরি জাতের বীজ দেয় কৃষি উন্নয়ন কর্পোরেশন। পাশাপাশি দেয় 10 কেজি করে সার। প্রণোদনা পেয়ে এসব বীজ আর সার দিয়ে প্রায় 600 বিঘা বীজতলা করেন চাষিরা। এর মধ্যে বাড়ি 4 ও তাহিরপুরি জাতের পেঁয়াজের বীজ পাওয়া 420 কৃষকের মাঠে বীজ বপনের পর অঙ্কুর গজালেও চারা হয়নি 5 ভাগও। লাভের আশায় ধার দেনা ও ঋণ করে জমি বর্গা নিয়ে ক্ষতির মুখে চাষিরা। অসময়ে এসব জমিতে বুনতে পারছেন না অন্য কোনো ফসল। বড় একটা ক্ষতির মুখে পড়ে গেছি আমি, কারণ 1 কেজি বীজ আমি যদিও সরকার আমাকে দিয়েছে কিছু মানে পেয়ে আমি তো খুব খুশি ছিলাম, কিন্তু আসলে বীজটা সেরকম একটাও জ্বালায়নি। সরকারি বীজ তারা পরীক্ষা না করে আমাদেরকে দিয়েছে, তাই এই জন্য সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই কৃষককে যাতে একটু সুনজরে দেখে। সত্যতা পাওয়ায় ক্ষতিপূরণের আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। জেলা প্রশাসক মহোদয় সহ আমরাও ফিল্ড ভিজিট করেছি, ঘটনার সত্যতা পাওয়া যায়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আমাদের মন্ত্রণালয় থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করা হবে। এবছর জেলায় ৩,৮৩৫ হেক্টর জমি থেকে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 50,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যরাতে পড়েছে নোয়াখালীর মাইজদির হকার্স মার্কেট। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে সহযোগিতা করে সেনাবাহিনী। হকার্স মার্কেটটিতে 200-র মতো দোকান রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 20টি দোকান পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
চুয়াডাঙ্গায় শনিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শনিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। শীতে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। আর হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু এবং বয়স্ক। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, চলতি সপ্তাহে জেলার তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশেই থাকবে। বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সন্ধ্যায় টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে 2013 সালে শাপলা চত্বর ও 2024-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বিশেষ আলোচক ছিলেন সার্জিস আলম। এ সময় তিনি আরও বলেন, বছরের পর বছর মানুষ ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের কাছে নানাভাবে অত্যাচারিত হয়েছে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এই বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে, গণভবনের কাছে জিম্মি হয়েছে, ক্ষমতার পিপাসার কাছে জিম্মি হয়েছে, গোপালগঞ্জ নামক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে। পৌষের শীতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। রোদের ঝলমলে আলোয় হলদে সরিষা ফুল আভা ছড়াচ্ছে গাইবান্ধা ও সাতক্ষীরার মাঠ জুড়ে। সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সব বয়সী মানুষ। সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মৌমাছির মধু সংগ্রহ আর প্রজাপতির ছোটাছুটি, এই দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সরিষা ক্ষেতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে মানুষ। পরিবার, বন্ধু বান্ধব, পছন্দের মানুষদের সাথে নিয়ে নেচে গিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন অনেকে। ধান কাটার পর পরিত্যক্ত জমিতেই সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনেরও আশা কৃষকদের। ধরেন এই ধান, এই আমন ধান কাটি, জামাইবাবু ধান কাটি, জমিটা ফেলায় না রেখে আমরা কিছু দিশে সরিষা করে। ভালো রস থাকা মাটিতে এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর সরিষা খুব সুন্দর ভালো। গাছ মূলা গাছ মনে হয় বড়, অনেক উঁচা, মনে করেন যেটা বলে চায় না। আর দিশি তো মনে করেন অনেক ঘন গাছ, বিঘি বই মনে করেন 8 মণ 7 মণ, আর চায় না তো 10 মণ 12 মণ করে হয়। সরিষা চাষে দানা সংগ্রহ ও মধু আহরণ করে দুইভাবেই লাভবান হচ্ছে চাষিরা, বলছে কৃষি বিভাগ। প্রতি বছর সরিষা বিদেশ থেকে আমদানিতে যে অর্থ বিদেশে দিতে হয়, সেটি সাশ্রয়ে গাইবান্ধা জেলার সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষা চাষের মাধ্যমে বিদেশি তেলের নির্ভরতা কমবে, বলছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে মাঠ হলুদে ছেয়ে গেছে। আমরা আশা করছি যে আমাদের যে তেলের যে বিদেশি নির্ভরতা, এর মাধ্যমে কিছুটা হলেও কমানো যাবে। আমরা কৃষকদের প্রণোদনা, প্রদর্শনী এবং আরও অন্যান্য বিষয়তার মাধ্যমে আমাদের আবাদ লক্ষ্যমাত্রাটা অর্জন করেছি। এবার সাতক্ষীরার 7 উপজেলায় 19,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে 17,531 হেক্টরে। অন্যদিকে গাইবান্ধায় চলতি মৌসুমে 16,554 হেক্টর জমিতে সরষের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 1,354 হেক্টর বেশি। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।